হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভলিউম 1 কোশ্চেন ব্যাংক আমরা সলিউশন করছিলাম। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক ভলিউম 1-এর 3 নাম্বার স্কুল পর্যন্ত কিন্তু আমাদের হয়েছিল। এবার আজকে আমরা 4 নাম্বার স্কুল সলভ করব, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো চলো শুরু করা যাক। বারাসাত MGM হাই স্কুল। ঠিক আছে, আচ্ছা পেজ নাম্বারটা আমি একবার বলে রাখি। পেজ নাম্বার হচ্ছে 164, 164। ওকে, তো 1 নাম্বার কোশ্চেন, প্রদত্তগুলি মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? দেখো, কার্বন ডাইঅক্সাইড সবথেকে বেশি গ্রিন হাউস প্রভাব দেখায়। এটা অনেকবার এসেছে কোশ্চেনটা, আর কিন্তু ভুল করলে হবে না। 2 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? দেখো, আমরা সবাই জানি পিভি সমান এনআরটি। ঠিক, তাহলে যদি ভি সমান 1 বসিয়ে দিই তাহলে পি সমান কী হবে? এনআরটি। কেন ভি সমান 1 বসালে? কারণ কোশ্চেনে বলে দিয়েছে একক আয়তন। ঠিক আছে, তাহলে এন সমান কী হলো? পি বাই আরটি। তাহলে মোল সংখ্যা পি বাই আরটি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 1.3, জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? আমি এটা একটু ভালো করে বুঝিয়ে দিই, দেখবে, একটু মন দিয়ে কোশ্চেনটা বুঝবে। হ্যাঁ, দেখো, জলের অণুর মধ্যে, যারা জানো না তাদেরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো, অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কটা? 8টা, তাই তো। 8কে যদি আমি ভাঙি তাহলে কী পাবো? 2,6। আর হাইড্রোজেনের কটা? 1টা। ঠিক, কে কক্ষপথে 1টা থাকে। তাহলে হাইড্রোজেন কার মতো হতে চাই? হিলিয়ামের মতো। অর্থাৎ হাইড্রোজেন সবসময় চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করতে, অর্থাৎ ওর আর একটা ইলেকট্রন কিন্তু দরকার, তাই তো। আবার অক্সিজেনও কি চাইবে? যে আরও 2টো ইলেকট্রন হলে ভালো হয়, তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, আর আমিও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়ে যাব। ঠিক, সেই জন্য অক্সিজেন আর হাইড্রোজেন এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করবে। দেখো, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আমি আঁকছি, 1 2 3 4 5 6। আর হাইড্রোজেন এই একটা ইলেকট্রন, আর এই হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন। তো 2টো হাইড্রোজেন কি করবে? অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে। কারণ অক্সিজেনের কটা ইলেকট্রন চাই? 2টো ইলেকট্রন চাই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে। তাহলে দেখো, হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেনের ইলেকট্রনগুলো আমি অন্য কালিতে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দাঁড়াও, দেখো ব্লু দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এই যে হাইড্রোজেন, এইটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে দেখো, হাইড্রোজেনের কিন্তু 2টো করে ইলেকট্রন হয়ে গেল, তাহলে ব্যাস ও হিলিয়ামের মতো হয়ে গেল, নো চাপ। আর অক্সিজেন, অক্সিজেন কী করলো? এই হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন ব্যবহার করলো, দিয়ে এরও দেখো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, দিয়ে তৈরি করে দিল কিন্তু জল। তাহলে জল কীভাবে তৈরি করলো? দেখো, অক্সিজেন, হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা, তো 2টো ইলেকট্রনে একটা করে বন্ড তৈরি হলো, এই যে মানে সমযোজী বন্ধন দেখছো, এটা 2টো ইলেকট্রন নিয়ে একটা করে সমযোজী বন্ধন তৈরি হলো। ভালো কথা। এবার বলো তো, তাহলে পড়ে থাকলো কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন পড়ে থাকলো, 1টা 2টো 3টে 4টে। 4টে ইলেকট্রন মানে কত জোড়া ইলেকট্রন? 2 জোড়া ইলেকট্রন। তাহলে এই 2 জোড়া ইলেকট্রন কিন্তু বন্ধন গঠন করতে পারেনি। তাহলে এরা কি? এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে কত জোড়া? 2 জোড়া। তাহলে এখানে এই কোশ্চেনটাই চেয়েছে যে জলের অণুর মধ্যে, হ্যাঁ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? আছে কয়টি ইলেকট্রন জোড়? ঠিক আছে, তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিন্তু 2টি। তারপরে একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে? দেখো, দর্পণকে তুমি যদি জলে নিমজ্জিত করো তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তার কারণ দেখো, ফোকাস দৈর্ঘ্য F = কি? R/2। ঠিক কিনা বলো? তাহলে ফোকাস দৈর্ঘ্য নির্ভর করছে কার ওপর? বক্রতা ব্যাসার্ধের ওপর। তাহলে এই বক্রতা যদি পরিবর্তন না হয় তাহলে কি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? এই বক্রতা ব্যাসার্ধ তো পরিবর্তন হচ্ছে না, তুমি জলেই ডোবাও আর যাই করো না কেন। একমাত্র যদি ভেঙে যায় তখন অন্য কথা, তাহলে একই থাকবে। ঠিক আছে, একটি নিক্টোজেন মৌল কি? নিক্টোজেন, দেখো পর্যায় সারণী, হ্যাঁ, তোমরা যদি পর্যায় সারণীতে গ্রুপ 15তে যাও, ঠিক আছে, তো গ্রুপ 15 অর্থাৎ 15 নম্বর শ্রেণীতে যারা অবস্থান করে সবাই হচ্ছে নিক্টোজেন শ্রেণী, নিক্টোজেন মৌল। ঠিক আছে, তাহলে প্রথমে কে থাকে? নাইট্রোজেন, তারপরে থাকে ফসফরাস, তাই না, আর্সেনিক। তো এরা সবাই কিন্তু পরপর পরপর এই শ্রেণীর সবাই হচ্ছে নিক্টোজেন মৌল। তাহলে এখানে অপশানে কি আছে? ফসফরাস। ওকে, তারপরে দেখো, কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান কত হবে? আচ্ছা, প্রতিফলিত রশ্মি 45 ডিগ্রি, আমি একটুখানি বলি জিনিসটা। অবতল দর্পণ না, সরি, অবতল দর্পণ, এই তো অবতল দর্পণ আমি এঁকে ফেলেছি। ঠিক আছে, বেশ।
প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে। তার মানে অবিলম্ব হচ্ছে এইটা। বেশ, একটা রশ্মি এই গেছে, এই দিকে বেরিয়ে এসছে, এইটা 45 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত হবে? 45 ডিগ্রিই তো হবে, তাই না? তাহলে প্রতিফলন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে আপতন কোণও হবে কত? 45 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি। সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক সেটি হলো, মানে কোন বর্ণের আলো বেশি বেঁকে যায়। দেখো, তোমরা যদি একটা প্রিজমকে দেখো, একটা প্রিজমের মধ্যে যদি সাদা আলো ফেলো তাহলে ছবিটা একটু মনে করো। দেখো, একদম ওপরে থাকে লাল, তারপরে সব অন্যান্য বর্ণগুলো থাকে। তো একদম নিচেতে এখানে কে থাকে? ভায়োলেট, ঠিক আছে। তারপরে থাকে ইন্ডিগো, তাহলে ভিবজিওর বা বেনিয়াসহ কলা। তাহলে এখানে সব থেকে মেকে গেল কে বেশি? বেগুনি। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে বেগুনি, ঠিক আছে। লাল কম বাঁকে, লালের বিচ্যুতি কম হয় আর বেগুনির বিচ্যুতি বেশি হয়, ঠিক আছে। তারপরে 2.1 কি বলা হচ্ছে? একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি। সৌরশক্তি। 2 নাম্বার, পৃথিবীর ছাতা বলা হয় ড্যাশকে? ওজোন স্তরকে। লিখে নাও, ওজোন স্তরকে। কেন না, এই ওজোন স্তর কিন্তু, দাঁড়াও, ওজোন স্তরকে, এই ওজোন স্তর কী করে না, ক্ষতিকারক ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং জীবজগৎকে রক্ষা করে। তাই এই ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? আয়োনোস্ফিয়ার। ওকে, আয়োনোস্ফিয়ার কী করে? বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আয়োনোস্ফিয়ার বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? দেখো, উত্তর হয়ে যাবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। কোন উষ্ণতায় গ্যাস অণুগুলোর কোনো গতি থাকবে না? এটা আমরা সবাই জানি। পরম শূন্য উষ্ণতায়। লিখে নেবে, পরম শূন্য উষ্ণতায়। আর এই পরম শূন্য উষ্ণতার মান কত না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে পরম শূন্য উষ্ণতায় কিন্তু গ্যাস অণুগুলোর কোনো গতি থাকবে না। আচ্ছা, মুছে দিলাম। আশা করি তোমরা লিখে নিয়েছো। ভিডিও স্টপ করে লিখে নেবে উত্তরগুলো। মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে। তো হ্রস্ব দৃষ্টি দূর করতে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স, ঠিক আছে। উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়? দেখো, আমি এই ছবিটা তোমাদেরকে আগে একবার এঁকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের যদি আলোক কেন্দ্র আর ফোকাস এই দুটোর মাঝে কোনো বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এখানে। তাহলে কোথায় কোথায় বস্তু রাখতে হবে? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব হয় অসৎ, ঠিক আছে। দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? এটার উত্তর হয়ে যাবে 400 ন্যানোমিটার থেকে, ঠিক আছে, 700 ন্যানোমিটার। এইটা হচ্ছে ভায়োলেটের অর্থাৎ বেগুনির, আর এইটা হচ্ছে লালের, ঠিক আছে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন? আচ্ছা, একটু আগেই এটা বলে দিলাম না, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণ। দেখো, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর যখন প্রতিসরণ হবে তখন কি হবে? এই যাবে, তারপরে তো ব্রেক হবে, তাই না? লাল, আর একদম নিচে কে থাকে? বেগুনি। তাহলে লাল আলোর বিচ্যুতি সব থেকে কম, আর বেগুনি, এইটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে লাল। আর লাল আলোর বিচ্যুতি সব থেকে কম আর বেগুনি আলোর বিচ্যুতি সব থেকে বেশি। তারপরে দেখো, সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত? সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য অসীম। তার কারণ হচ্ছে, দেখো, সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি যায় তখন কিন্তু কোনো রকম চ্যুতি ঘটে না। যে কোণে এন্টার করে সেই কোণেই বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে এটা একটা সমান্তরাল কাঁচ ফলক। তো এইখানে যদি আলোকরশ্মি এসে পড়ে, এইখানে এসে পড়বে, তারপরে এই দিকে বেরিয়ে যাবে। তো দেখা যায় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হয়? সেম হয়, তাই না? তাহলে এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অসীম। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সমযোজী যৌগ। আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই এটা জানবে। আগের দিনকে আমি বলেছি যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সমযোজী যৌগ, কিন্তু তা সত্ত্বেও একে যদি জলীয় দ্রবণে মেশানো হয়
তাহলে কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। কেন করে? কারণ H3O+ এই আয়নটা উৎপন্ন হয়, এই আয়নের নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে সাধারণত সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু দেখা যাচ্ছে HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করছে, তার কারণ হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। তাহলে এটা সমযোজী হলেও কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করে। তাহলে উত্তর কী হবে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌল কোনটি? মানে অধিক, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লুরিন। আর তড়িৎ ধনাত্মক সিজিয়াম, এটা তো তোমরা জানো। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, দেখা হচ্ছে পরের সেটে।